দর্শক, সিএসআর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মনসুর আল মতিন। আজকে আমাদের আলোচনা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। অনেক কিছুই খুলে গেছে এরই মধ্যে। প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে। একটা মজার গল্প ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা দিয়ে শুরু করা যাক। এক মামা তার ভাগ্নিকে নিয়ে বেরিয়েছেন মোটরসাইকেলে করে। হঠাৎ ভাগ্নি বললেন যে, মামা একটু মোটরসাইকেলটা থামান। তো ভাগ্নি মোটরসাইকেল থেকে নেমে একটা বাড়ির দিকে এগিয়ে গেল এবং যাবার পরে সে খুব ভাবতে ভাবতে বলছে যে এই ভবনটা খুব চেনা চেনা লাগছে। তো অনেক চিন্তা করেও বলল, নিশ্চয়ই পূর্বজন্মে আমি কখনো এখানে এসেছিলাম। তখন মামা বেশ খেপে গিয়ে তার মাথায় একটা চাটি মেরে বললেন, আরে এটা তোর স্কুল, 1.5 বছর আসিসনি তাই ভুলে গেছিস। তো আমাদের শিক্ষার্থীদের আসলে কি অবস্থা সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। 3 জন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান, তিনি চেয়ারম্যান ফার্মাকোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আছেন সিনিয়র সাংবাদিক জনাব গোলাম মুর্তজা। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই অধ্যাপক সাইদুর রহমান, আপনার কাছে আসতে চাই। এই যে পরিস্থিতিতে আমরা রয়েছি এখন, প্রতিদিনই আমরা দেখছি একটু একটু করে সংক্রমণের হার কমছে, মৃত্যু ধীরে ধীরে কমছে। এখন এই যে পরিস্থিতি, সেখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আমরা শুনেছিলাম যে এই মাসের মাঝামাঝি বা শেষের দিকে ক্লাস শুরু করার ব্যাপারে কারিগরি পরামর্শ কমিটিও এক ধরনের পরামর্শ দিয়েছে এবং সেই ধরনের একটা প্রস্তুতিও ছিল, কিন্তু সেটাও শেষ পর্যন্ত হয়নি। এই যে শেষমেশ পিছিয়ে যাওয়া, অনেক সময়ই আমরা এর আগে শুনেছি যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে কিন্তু তারপরেও খোলা হয় না। জনস্বাস্থ্যের দিক থেকে চিন্তা করলে এই সিদ্ধান্তগুলো আসলে কেমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা তো আসলে সমস্ত জাতি খেয়াল করছে আসলে, যখন নাকি মানে আমরা এখন পর্যন্ত মানে বিশ্বজুড়ে আসলে যদি ভাবেন ইউনিসেফ, যদি ভাবেন সিডিসি, এমনকি যদি বাংলাদেশের পরিসংখ্যান দেখি, আসলে স্কুল কলেজগুলোকে আসলে কখনোই আসলে সংক্রমণের বিস্তারের ক্ষেত্রে ভয়ঙ্কর বা মানে ক্ষতিকারক হিসেবে সেইভাবে প্রমাণিত হয়নি, যেভাবে প্রমাণিত হয়েছিল আসলে আমাদের গণপরিবহন বা শপিং মলগুলো। সেগুলো যখন বছরের বিভিন্ন সময় খোলা ছিল দীর্ঘমেয়াদে, এবং গণপরিবহন খোলা না, শুধু আমরা দেখেছি লাখো মানুষের সমাবেশ, সেগুলো থাকা অবস্থায় আসলে স্কুল বন্ধ রাখার বিষয়টা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মানে হুমকি বিবেচনার থেকে অনেক কম হুমকি সম্পন্ন হওয়া সত্ত্বেও সেগুলো আসলে বন্ধ রাখা হয়েছে। আমার কাছে মনে হয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে আসলে যারা নাকি এটার সঙ্গে সংশ্লিষ্ট, তাদের চাপ দেওয়ার সামর্থ্যটি আসলে অনেকখানি বিবেচ্য হয়েছিল। আসলে অনেক ক্ষেত্রে যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান, যে সকল শিল্প কারখানাগুলো যথেষ্ট পরিমাণে চাপ প্রয়োগ করতে পেরেছে, তারা আসলে খুলে ফেলেছে। সেক্ষেত্রে জনস্বাস্থ্যের ঝুঁকি বেশি থাকলেও তারা খুলতে পেরেছিল। আমার মনে হয়েছে যে কোনো কারণেই হোক, দেশের শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসলে এই চাপটুকু ছিল না। ছাত্র অভিভাবকদের কিছু কিছু মাঝে মাঝে শোনা গেলেও যথেষ্ট চাপ ছিল না। এবং এই ক্ষেত্রে আসলে স্পষ্টতই বলা ভালো যে আসলে একদম মানে এই ব্যাপারে মানে বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলোর পরামর্শ ছিল এইভাবে যে স্কুল বিশেষ করে স্কুল হবে সবশেষে বন্ধ এবং সবার আগে খুলবে। মানে আমি একটু স্পষ্টতই বলতে চাই, এই ব্যাপারেই ছিল মোটা দাগে পরামর্শ। কারণ এটার ইম্প্যাক্ট, এক নম্বর হচ্ছে এটা ঝুঁকি সবচেয়ে অন্যান্যগুলোর তুলনায় কম। যেগুলো বার, রেস্টুরেন্ট যখন খোলা থাকে তখন স্কুল বন্ধ থাকার আসলে কোনো যুক্তি নেই। আমি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে অবশ্য বলছি না একই স্টেটমেন্ট, কিন্তু স্কুলের ব্যাপারে এটাকে স্পষ্টতে বলা হয়েছিল যেটা সবার শেষে বন্ধ হবে, সবার আগে খুলবে। আমাদের দেশে আসলে আমরা এই প্রস্তুতিগুলো নিতে পারিনি, কারণ এগুলোর কতগুলো পূর্ব প্রস্তুতি আছে। এটা অবকাঠামোগত পরিবর্তনের বিষয় আছে, কতগুলো বিশেষ ব্যবস্থা, যেমন বারবার বলা হচ্ছে 3 স্তর বিশিষ্ট আসলে একটা নিরাপত্তা বন্দোবস্ত। বলা হচ্ছে যে মাস্ক, এটা নিশ্চিত করতে হবে স্কুলগুলোতে। এক ধরনের বাবল, মানে যেই ক্লাসের ছাত্রছাত্রী শুধু সেই ক্লাসের ছাত্রছাত্রীদের মধ্যে মিশবে, যেন কোনো রকম সংক্রমণ ঘটলেও সেটি যেন সারা স্কুল বা সারা মানে কমিউনিটিতে বিস্তৃত না হয়। এবং এছাড়া যে দুটো বারবার বলা হচ্ছে, শিক্ষকদের এবং নন টিচিং স্টাফদেরকে ভ্যাকসিনেট করা এবং যথেষ্ট পরিমাণে আসলে আমরা বলছি স্যানিটাইজ করার বন্দোবস্ত রাখা, সেই অবকাঠামোগুলো তৈরি করা। এই ভেন্টিলেশন, অবকাঠামোর জন্য দরজার জানালা যথেষ্ট বানানো, এই কাজগুলো আসলে গত 1 বছরে হওয়া দরকার ছিল আর কি। এবং এখানে স্কুলের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কেও পৃথিবীতে ইতিমধ্যে গবেষণা হয়েছে, তো ট্রায়াঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে এয়ার ফ্লোর সঙ্গে মিলিয়ে করতে পারলে এগুলো মানে অনেক বেশি কমিয়ে ফেলবে সংক্রমণের সম্ভাবনা। সো আমার মনে হয় বিজ্ঞানকে অনুসরণ করার ক্ষেত্রে আসলে আমরা যথেষ্ট মানে গবেষণাধর্মী হয়ে স্কুলের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, গ্রামের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, বিল্ডিং এর জন্য কোনটা, এইভাবে ভাগ করে করে যে আমরা ইতিমধ্যে এগুলো বের করে ফেলবো, সেই কাজটি করতে না পারে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে বন্ধ রইল। এই যে ট্রায়াঙ্গুলার একটা অ্যারেঞ্জমেন্টের কথা বলছিলেন, এটা একটু বিস্তারিত বলবেন আমাদের?
এটা মানে এটা একটা মানে একটা পাইলটিং করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে আসলে যদি স্কুলের মানে বাতাসের ফ্লোর সঙ্গে যদি যে আমরা যে এখন যেভাবে সামনাসামনি বসি এভাবে না করে যদি ট্রায়াঙ্গুলার ইয়েতে করা যায় তাহলে ক্রস ভেন্টিলেশনের সময় কেউ ফেস টু ফেস মানে মুখোমুখি বাতাসটা যাবে না কারো মুখে, সো দ্যাট এবং ডিস্টেন্সিংটা যদি মেনটেন করা যায়, ট্রায়াঙ্গুলার করলে একটু স্পেস কমে যাবে কিন্তু ডিস্টেন্সিং এবং এয়ারের ডিরেকশনে আপনি অবলিকলি হয়ে যাবে, মানে এইভাবে যদি থাকে কোনাকুনি এইভাবে বাতাস বয়ে গেলে কারোরটা কারো মুখে যাবে না আর কি। সো এইগুলো এক্সপেরিমেন্টেশন করে আসলে দেখা গেছে এবং বিশেষ করে যে বাংলাদেশের স্কুলগুলো যেরকম, আরেকটা ঝুঁকি হচ্ছে এয়ার কন্ডিশন স্কুলগুলো, এয়ার কন্ডিশন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, স্কুল বলছি না, স্কুল আলোচনা করছি, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এয়ার কন্ডিশন এটা বেশ ঝুঁকিপূর্ণ, এয়ার ট্র্যাপ হয়। এই জায়গাগুলোকে আসলে জানালাগুলোকে তৈরি করা এবং অবকাঠামোতে যে স্কুলের সিটিং অ্যারেঞ্জমেন্টের চেঞ্জগুলো করে দেখা এবং স্কুলের আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা জিনিস আসলে খুব ইম্পর্টেন্ট বলা হচ্ছে স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানে, যে প্রথমত হচ্ছে এনফোর্সমেন্ট, যে মাস্ক পরাটা এনফোর্স করতে হবে, এনকারেজ করতে হবে, শুধু এনফোর্স করলে আবার জোরাজুরি করা যাবে না, এবং আসলে এম্পাওয়ারও করতে হবে টিচার এবং অভিভাবকদেরকে। আসলে সেই তিনটি ইর কম্বিনেশন আসলে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দরকার আর কি, সব ক্ষেত্রেই দরকার, স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এনফোর্সমেন্ট, এম্পাওয়ারমেন্ট এবং যেটা আমরা বললাম এনকারেজমেন্ট, এই তিনটা একসাথে হওয়া দরকার। জি, অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে আসি। কদিন আগে আমরা গণটিকাদান কর্মসূচি দেখলাম এবং একই সাথে আজকের বাস্তবতা হচ্ছে 1 কোটির বেশি মানুষ রেজিস্ট্রেশন করে অপেক্ষা করছেন টিকা পাওয়ার জন্য এবং তাদেরকে বলা হচ্ছে যেহেতু টিকার এক ধরনের সংকট রয়েছে SMS না পেলে যাতে তারা টিকা কেন্দ্রে না যান। এর পাশাপাশি বাস্তবতা হচ্ছে এই যে তালিকা, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন এবং তারাও আসলে অপেক্ষা করছিলেন যে টিকা নিয়ে মোটামুটি পুরো কোর্সটা সম্পন্ন করেই তারা বিশ্ববিদ্যালয়ে ফিরবেন, সে ধরনের একটা পরিকল্পনা সরকারের ছিল, বিশ্ববিদ্যালয়গুলোর ছিল। তাহলে সেটা কি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে? জি, আপনি এখন যে প্রশ্নটি করলেন, আমি সেই প্রশ্নটিতে আসার আগে আরেকটি কথা বলে তারপর আপনার এই প্রশ্নটির জায়গায় আসতে চাই এবং আপনি যে কোনো জায়গায় আমাকে থামিয়ে আপনার এই প্রশ্নের জায়গাতে চলে আসতে পারবেন যদি আমার কথা বড় হয়ে যায়। যে জায়গাটিতে কথা বলা সেটি হচ্ছে, এটি বলতে আমি খুব স্বস্তি বোধ করি না, তারপরেও আগেও বলেছি আবারও বলছি, সেটি হচ্ছে যখন আপনি একটা প্রায়োরিটি লিস্ট করবেন, অগ্রাধিকার ভিত্তিক একটা তালিকা করবেন, কাজের একটা তালিকা করবেন, বা আপনি কোন বিষয়টির প্রতি গুরুত্ব দিবেন সেটার গুরুত্ব নির্ধারণ করবেন। এই যে করোনা মহামারী কালে শুরুর থেকে, আগের প্রস্তুতি অত জায়গাতে যাই না, শুরুর থেকে আমাদের সরকারের যতগুলো কাজ আছে, তারা এই করোনা মহামারী যে প্রক্রিয়াতে মোকাবেলা করবে যতগুলো কাজ আছে, সেই কাজের মধ্যে শিক্ষা বিষয়টি কখনোই আমাদের অগ্রাধিকার তালিকায় গুরুত্ব পায়নি। 1 নম্বর অবস্থানে তো আসেইনি, কোনো গুরুত্বই পায়নি। তো এই একটি সরকারের কাছে শিক্ষা গুরুত্ব পাবে না, এটি আমি যত সহজে বলছি তত সহজে এটা বিশ্বাস করা খুব কঠিন। কিন্তু আমরা যদি গত প্রায় 2 বছরের কর্মকাণ্ড দেখি, কার্যক্রম দেখি, তাহলে এর বাইরে আমি আর কোনো কিছু বলতে পারি না। 1 নম্বর। 2 নম্বর আরেকটি বিষয় হলো, এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে যে আমাদের এক ধরনের উদাসীনতা, কয়েকদিন পর পর নিয়ম করে ছুটি বৃদ্ধি করার ঘোষণা দেয়া ছাড়া আপনি আমাকে আর একটি বিষয় দেখাতে পারবেন না যে শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলাকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা, শিক্ষাবিদদের সমন্বয়, গবেষণা বা একাধিক কমিটি বা যে কোনো কিছু করে এটাকে কিভাবে খোলা যায়, পৃথিবীর অন্য দেশ কিভাবে খুলছে, ইউনিসেফ কেন বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংক্রমণ কম হয়, বিকল্প পদ্ধতি কি, এই যে শীতাতপ নিয়ন্ত্রিত স্কুলের কথা আসলো, এটা তো হাতে গোনা কয়েকটি, হয়তো 0.1%। এটির জন্য তো আর সামগ্রিকভাবে বাংলাদেশে নয়, বাংলাদেশের যে প্রাইমারি স্কুল, বাংলাদেশের যে মাধ্যমিক স্কুল, বাংলাদেশের যে কলেজ, বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, এর কোথাও তো আপনার কি বলবে শীততাপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। সব জায়গাতে খোলামেলা পরিবেশের মধ্যে চলে। আর আরেকটি কথা হচ্ছে, আমাদের নীতি নির্ধারকরা যে যুক্তিটি সামনে এনেছেন সেটি হচ্ছে, যদি খুলে দেয়, যদি বাচ্চাদের করোনা মহামারীতে তারা যদি আক্রান্ত হন, যদি কোট আনকোট যদি, এখন প্রশ্ন হচ্ছে যে রাজনীতিবিদরাই তো আমাদের চেয়েও বেশি জনসম্পৃক্ত, তাদেরই জনগণের সঙ্গে বেশি সম্পৃক্ততা। আপনি কি বাংলাদেশে আমাকে গবেষণা করে একটি জায়গা দেখাতে পারবেন যে প্রাইমারি স্কুল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতগুলো শিক্ষা মাধ্যম আছে, কোনো একটি জায়গার একজন শিক্ষার্থী চুপচাপ ঘরের দরজা বন্ধ করে বসে আছে? তিনি হাটে যাচ্ছেন না, তিনি বাজারে যাচ্ছেন না, তিনি রাস্তায় যাচ্ছেন না, তিনি খেলছেন না, তিনি বন্ধু বান্ধবের সঙ্গে মিশছেন না, তিনি সকল কাজ করছেন শুধুমাত্র পড়াশোনা করা ছাড়া।
অর্থাৎ এই জায়গাটিতে আমাদের কোনো পরিকল্পনা নাই। এই যে পরিকল্পনা নাই, কেন এরকম জায়গা হলো? আমার ধারণা এটা একটা শ্রেণী বৈষম্যগত জায়গাও আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। শ্রেণী বৈষম্যগত জায়গাতে এই কথাগুলো বলা দরকার। শ্রেণী বৈষম্যগত জায়গা হচ্ছে এই কারণে যে আপনার শহরের সচ্ছল কিছু মানুষ সে ছেলে মেয়েদের তুলনামূলকভাবে পড়ালেখায় ক্ষতি হয়েছে, মানসিকভাবে অন্য জায়গায় হয়তো কিছুটা হয়েছে, তুলনামূলকভাবে কম ক্ষতি হয়েছে, কারণ তারা উচ্চগতির ইন্টারনেট সুবিধার আওতায় আছে, তারা ডেস্কটপ, ল্যাপটপ, আইপ্যাড বা এই ধরনের স্মার্ট ডিভাইসের সংস্পর্শে আছে। তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা তাদের পড়াশোনাটা মোটামুটিভাবে চালিয়ে নিতে পারছে। তো আর আমাদের বাংলাদেশের প্রায় 95% জনমানুষের সন্তানদের যে পড়াশোনা, সেই 95% জনমানুষের সন্তানদের কাছে না আছে ইন্টারনেট সংযোগ, না আছে স্মার্ট ডিভাইস। আপনি খেয়াল করে দেখবেন, যদি বাংলাদেশের এরকম অবস্থা থাকতো যে ডিসি, এসপি, উপজেলা, জেলা, বিভাগ পর্যায়ের বড় কর্মকর্তাদের সন্তানরা যদি ওই সমস্ত এলাকার স্কুলগুলোতে পড়তো, তাহলে কিন্তু বাংলাদেশের এই সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে একটু আগে যেটা বলা হলো যে চাপ তৈরি করা, এই চাপ তৈরি করার কাজটি কিছুটা হলেও হতো। যেহেতু এই সমস্ত মানুষের সন্তানরা সচ্ছল ক্ষমতাবান মানুষের সন্তানরা কেউ জেলা, বিভাগ বা মফস্বলে পড়াশোনা করেন না, তারা সবাই হয় রাজধানীতে করেন অথবা দেশের বাইরে পড়াশোনা করেন, সেই কারণে তারাও এই স্কুল কলেজ খোলার ক্ষেত্রে অতটা আগ্রহী নন। এই আগ্রহ না থাকার কারণে এই কথাগুলো নির্দয় মনে হতে পারে, এই কথাগুলো শ্রেণীগত অবস্থান থেকে একটা কথা মনে হতে পারে, কিন্তু এই যে 2 বছর আপনি যেভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেন এবং আজকে পর্যন্ত আপনার কোনো পরিকল্পনা নাই, আপনি কবে টিকা দিতে পারবেন সেদিন স্কুল খুলবেন, আপনার কবে সংক্রমণ কমবে সেদিন আপনি স্কুল খুলবেন। প্রথমবারের সংক্রমণের সময় কিন্তু গ্রামে সংক্রমণ ছিল না, তখন আপনি স্কুল খোলেন নাই। প্রথমবারের সংক্রমণ যখন 5% নিচে নেমে এসেছে তখন আপনি স্কুল খোলেন নাই। এখন সংক্রমণ কমছে, হ্যাঁ, আপনার 30-32% থেকে 16-17% আসছে। আপনি এটা নিশ্চিত করে জানেন না যে কালকে এটা আবার 20% হবে না, আবার 2 মাস পরে 5% হবে, 3 মাস পরে গিয়ে এটা আবার 10%, এটা আবার 15% হবে না, সেটা আপনি জানেন না। টিকা দিবেন, কিনে আনা যে টিকা এবং কোভ্যাক্সের থেকে যে টিকা, সেই টিকা আপনার কাছে পর্যাপ্ত নাই। আপনি কোটির হিসাবে গল্প করছেন, লাখের হিসাবে টিকা পাচ্ছেন। আপনার টিকা দরকার 30 কোটি, আপনি টিকা পাচ্ছেন 2 কোটি, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। আপনি টিকাতে সেদিনই স্বয়ংসম্পন্ন হবেন যেদিন টিকা উৎপাদন করতে পারবেন। ইনসেপ্টার সঙ্গে একটা চুক্তি হয়েছে, এটা অত্যন্ত ইতিবাচক দিক যে বাংলাদেশে টিকা উৎপাদন হবে। এই টিকাটি যদি উৎপাদন হয় আগামী 3 মাস, 4 মাস, 5 মাস পরে গিয়ে ইনসেপ্টা যদি সরকারকে টিকা দিতে পারে, তখন আপনি গণটিকা দিতে পারবেন। আর তার আগে পর্যন্ত আপনি যে গণটিকা বলছেন, এটা হচ্ছে একটা গল্প। এই গল্প দিয়ে তো আর আপনি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারবেন না। আপনি না পারবেন পাবলিক বিশ্ববিদ্যালয় খুলতে, না পারবেন কলেজ খুলতে, স্কুল খুলতে, এবং সেটা নিয়ে আপনার কোনো পরিকল্পনাও নেই। আপনি যদি পরিকল্পনা না থাকে এবং আপনাদের অর্থাৎ দেশ যারা পরিচালনা করছেন তাদের সন্তানদের পড়ালেখার ক্ষতি হচ্ছে, এরকম জায়গাতে যেহেতু আমরা যাচ্ছি না, সেই কারণে আমার ধারণা আমরা স্কুল কলেজ খোলার ব্যাপারে একেবারেই উদাসীন। খুললে খুলবে, না খুললে না খুলবে, এক ধরনের আল্লাহর ওয়াস্তে ব্যাপারের উপর আমরা ছেড়ে দিয়েছি। জি, অনেক ধন্যবাদ। অধ্যাপক আনোয়ার হোসেন, আপনার কাছে আসি। এই পর্যায়ে মুখস্থবিদ্যা আমাদের বেশ পুরনো সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসার জন্য সৃজনশীল প্রশ্ন পদ্ধতি শুরু করা হলো। এখন অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে এবং সেই অ্যাসাইনমেন্ট যাতে নকল না করা হয়, একজনেরটা দেখে আরেকজনেরটা না করে ফেলে, সেজন্য সরকার বিশেষ নির্দেশ দিয়েছে এবং সে ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সজাগ থাকতে বলা হয়েছে। কতদূর কার্যকর হবে বাংলাদেশের পরিস্থিতিতে এই ধরনের অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই করার চেষ্টা? ধন্যবাদ আপনাকে। এখান থেকেই অর্থাৎ এই অনুষ্ঠান থেকে কোনো এক সময় অতীতে বলেছিলাম যে করোনার আগে আমার শিক্ষা ব্যবস্থা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, সামনের দুটো পা খোঁড়া। করোনার ফলে পেছনের দুটো পাও খোঁড়া হয়ে শিক্ষা বসে পড়েছে। এটার কারণ হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ত্রুটিপূর্ণ এবং তার উপরে নানা মাত্রিক আবার চাপ আছে। যেমন ধরুন, একটি চাপ ছিল যে আমাদের পাঠ্যপুস্তকের থেকে বেশ কিছু রচনা বাদ দিতে হবে, হেফাজতে ইসলামের পরামর্শ ছিল। সরকার সেই পরামর্শ মেনে হেফাজতের নির্দেশ অনুযায়ী 17টি রচনা যুক্ত করেছে। ওই রচনাগুলো পড়লে বাংলাদেশের নাগরিক হবে না, হবে পাকিস্তানি নাগরিক। যাকে
আরও অনেক ত্রুটি বিচ্যুতি আছে আমার শিক্ষা ব্যবস্থায়। সবচেয়ে বড় ত্রুটি আরেকটি হচ্ছে যে সংবিধানটি আছে, সংবিধানের 17 নম্বর ধারায় বলা হয়েছে একমুখী শিক্ষা, কিন্তু আমার দেশে বহুমুখী শিক্ষা সরকারি পৃষ্ঠপোষকতা পাচ্ছে। 15 নম্বর ধারায় গ্রাম আর শহরের শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য ঘুচিয়ে দেওয়ার জন্যে প্রচেষ্টা নেওয়ার কথা আছে, কিছুই নাই আর কি। আর করোনাকালে তো সব বন্ধ। এখন লক্ষ্য করা যাচ্ছে যেটা, যে সব চলছে, কোনো না কোনোভাবে চলেই, শিক্ষা একেবারেই স্তব্ধ। এবং একটা কথা বলা হয়েছিল যে অনলাইন ক্লাস, আমিও নিয়েছি, কিন্তু তাতে খুব একটা কাজ হয় না। একটা জরিপে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 45% শিক্ষার্থী অনলাইন ক্লাসে আগ্রহী নয়। তো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি বিকল্প ব্যবস্থা ছিল হাতের নাগালে, সেটি গ্রহণযোগ্য তা নিশ্চিত করতে পারল না আর কি। তা এখন যেমন ধরুন আজকেই তো সকালবেলা আমি একটি বিভাগে খণ্ডকালীন পড়াই বলে শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষা দিয়েছে। আমাকে বলছে যে অনলাইনে খাতাগুলো দেখে দিন। আমার চোখে পড়ে না কম্পিউটার স্ক্রিন, উপরন্তু কম্পিউটারের যে বিকিরণ তা আমার শরীরের পক্ষে ক্ষতিকারক, বাসায় আমি কোনো কম্পিউটারই রাখি না। তো অনেক কথা আছে। আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই বলছি, প্রধানমন্ত্রী বলার আগেও, যে অন্য সব প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে চলমান আছে, কোনো না কোনোভাবে শিক্ষাটা খুলে দেওয়া দরকার, শিক্ষা প্রতিষ্ঠান। এবং তার কিছু পূর্ব শর্ত আছে। যেমন ধরুন আমি একটি দৃষ্টান্ত দেই, আমাদের যে পোশাক কারখানা, রপ্তানি আয় কমে যাবে এই ভয়ে পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। গুচ্ছ সমাবেশ হচ্ছে শ্রমিকদের পোশাক কারখানায়, কিন্তু করোনা সংক্রান্ত বিপদ সীমা লঙ্ঘন করা হয়নি, করোনার আক্রান্ত তেমন কিছু হয়নি। তো এখন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সরকারের, গোলাম মুর্তজা ঠিকই বলল যে শিক্ষায় আমাদের অগ্রাধিকার নেই, সেটা আমি সম্পূর্ণ একমত। তো এখন কথা হলো, সরকারের কোনো ভাবনা চিন্তা ছিল না। করোনা নীতি বলতে যা বোঝায়, সরকারের বিশেষজ্ঞ পরামর্শকদের বোঝা উচিত ছিল যে সারা পৃথিবীর ইতিহাসে যত মহামারী অতিমারী এসেছে তার মধ্যে দীর্ঘস্থায়ী হবে এই করোনা। এবং অন্য কোনো মহামারী অতিমারী কিন্তু দেশ বা আঞ্চলিকভাবে সীমিত ছিল, করোনা কিন্তু সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। কাজে কিছুদিন যাবার পরই অন্তত নীতি গ্রহণ করা উচিত ছিল, যে আমি কি করব, কখন কি পরিস্থিতি হলে, তা কিন্তু হয়নি। যাকে বলা হয় অ্যাডহক বেসিসে সিদ্ধান্ত নেওয়া হয়, যখন পরিস্থিতি হয় যেরকম সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া, এটা অনুচিত। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই ধরনের বালখিল্য আচরণবিধি আমার কাছে, বা অন্তত সবার কাছেই রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করেন, অনভিপ্রেত মনে হবে। তো এখন যেটা আমি মনে করি যে প্রধানমন্ত্রী বেশ সিদ্ধান্ত দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। প্রায় 15-2 বছর পেরিয়ে গেছে, অনেকটা ক্ষতি হয়ে গেছে। তো এখন তার কিছু পূর্ব শর্ত মানা দরকার। সেটি হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাইকে টিকা দিয়ে কিন্তু খুলতে হবে। আর একটি সমস্যা হবে, আমার ছাত্রছাত্রীদের আসন যা আছে তার তুলনায় তাদের সংখ্যা বেশি। আমরা তো শ্রেণীকক্ষে যাই, তখন দেখি গাদাগাদি করে ছেলেমেয়েরা বসে। এখন স্বাস্থ্যবিধি মেনে যদি তাকে বসাতে হয়, এক বেঞ্চিতে 2 জনের বেশি বসানো যাবে না। তো কাজে অবকাঠামোর সমস্যার আছেই, যেটা অধ্যাপক সাইদুর রহমান বলছিলেন। তো যে কোনোভাবেই হোক আর কি, আমি মনে করি টিকা নিশ্চিত করে অন্তত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া দরকার, স্বাভাবিক কর্মকাণ্ড শুরু করা দরকার আর কি। আর
2 ডোজ টিকা নিলে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে অন্তত 98% সুরক্ষা হয়। আবার এটাও দেখেছি যে 2 ডোজ টিকা নেবার পরও করোনা আক্রান্ত হয়েছেন, বাংলাদেশেই হয়েছে। তবু যা হোক, আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। ঝুঁকি না নিলে তো কোনো কিছু কাজ আমি করতে পারবো না আর কি। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসি অধ্যাপক সাইদুর রহমান আপনার কাছে। আমরা এর আগে কথা বলছিলাম যে কিভাবে স্কুল কলেজগুলোতে বা বিশ্ববিদ্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীরা ফিরে আসতে পারেন। এর সাথে প্রশ্ন জাগে যে এই রোগের সংক্রমণের ধরন সম্পর্কে এখন আমরা আসলে বিজ্ঞান থেকে কি জানতে পারছি? কারণ শুরুতে আমরা অনেক কথা শুনেছিলাম ড্রপলেটের মাধ্যমে ছড়াচ্ছে, বিভিন্ন সারফেসে লেগে থাকলে এটা কিছুদিন বা কয়েক ঘন্টা পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে এখন আমরা কি জানছি আজকে দাঁড়িয়ে? ধন্যবাদ। আপনি খুবই একদম টু দ্য পয়েন্ট প্রশ্নটা করেছেন। এখন এইটাই আসলে বিবেচনায় রাখা দরকার, এবং আমি এই ক্ষেত্রে আসলে যে আলাপগুলো এসেছে তার থেকে একটু যদি আমি জিনিসটাকে সাজানোর চেষ্টা করি যে আসলে কোনটা আগে কোনটা পরে, যেটা আসলে মন্ত্রী বলেছেন যে স্কুল কলেজ মানে শিক্ষা প্রতিষ্ঠান যদি খুলতে হয় কোন পরিবর্তনগুলো আগে করতে হবে। আমাদের আলাপে আবার মনে হতে পারে যে টিকাটা দিয়ে নেই তারপরে প্রতিষ্ঠান খুলবো, মানে এইভাবে আলাপটা করলে আপনারা নিশ্চয়ই তোমাদের জানেন যে টিকা যারা দিবে তাদেরকে মাস্ক করতে হবে। এটা হচ্ছে মোটামুটি বিশ্বজনীন এখন স্বীকৃত। অতএব আমাদের প্রায়োরিটির ক্ষেত্রে আবারও মনে রাখা দরকার যে মাস্ক হচ্ছে প্রথম পরিবর্তন, যেটা মনোজাগতিকভাবে আমরা ব্যর্থ হচ্ছি সব ক্ষেত্রে, কিন্তু আমাদের আশাবাদ হচ্ছে এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান আসলে একটা ভালো উদাহরণ ক্রিয়েট করতে পারবে। ক্ষমা করবেন অধ্যাপক রহমান, মাঝখানে সিডিসির একটা দেখেছিলাম নির্দেশনা যে যারা টিকা দিয়েছেন তারা নিজেদের মধ্যে মাস্ক ছাড়া মেলামেশা করতে পারবেন, সেটাকে এখন তাহলে সেখান থেকে সরে এসেছে তারা? হ্যাঁ, মানে বেশ কিছু ব্রেক থ্রু ইনফেকশন হয়, যেটাকে বলা হচ্ছে যে মাস্ক ভ্যাকসিনেটেড মানুষের মধ্যে যখন ইনফেকশন হয়, বলা হচ্ছে যে এই ডেল্টা ভ্যারিয়েন্টে যদি ভ্যাকসিনেটেড মানুষ আক্রান্ত হন তিনি আনভ্যাকসিনেটেড মানুষের মতনই রোগের সংক্রমণ করবেন। এটা জানার কারণে এই ব্রেক থ্রু ইনফেকশনের কারণে এটাকে কিন্তু আবার রিইন্ট্রোডিউস করা হয়েছে। সিডিসি কিন্তু তার এই সিদ্ধান্ত পরিবর্তন করেছে গত মাসের 27 তারিখে, যে না, আবার তারা বলেছে যে ভ্যাকসিনেটেড মানুষকে মাস্ক করতে হবে। কারণ যদি উনি ইনফেক্টেড হন, উনি তো নেজাল ক্যাভিটিতে, ওনাকে কিন্তু আসলে একটা সংখ্যক মানুষ কিন্তু এটা ভাইরাস বয়ে বেড়াবেন, এবং উনি যদি আক্রান্ত হন উনি হয়তো বা অসুস্থ হয়ে পড়বেন না, কিন্তু উনি ছড়াবেন। সেটা তার মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 1 নম্বর হচ্ছে মাস্ক, যেটা আমাদের একটা মোটামুটি ভাবে আমাদের যে জায়গায় আমরা সামাজিকভাবে ব্যর্থ হয়েছি সেটা আসলে শিক্ষা প্রতিষ্ঠান সমগ্র জাতির সামনে একটা ভালো উদাহরণ তৈরি করবে। এটা খুব ভালোভাবে করা যেতে পারে। আমরা বারবার বলি যে লাল সবুজ 2 রঙের মাস্ক যদি সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রাতিষ্ঠানিকভাবে সরবরাহ করা হয় তাহলে সমস্ত জাতির মধ্যে আসলে দৃশ্যমান একটা ব্যাপার ঘটবে। দ্বিতীয়টা হচ্ছে দূরত্ব অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে, যেটা স্যার বললেন আমার সাথে, হ্যাঁ এটা একটা প্রধান চ্যালেঞ্জ, কিন্তু যেটা আবার মর্তুজা ভাই বলেছেন সেটাই কারেক্ট। আসলে অধিকাংশ স্কুল কলেজ আসলে খোলামেলা এক ধরনের মাঠ আছে সামনে, স্কুল বিশেষ করে স্কুল এবং কলেজগুলোর ক্ষেত্রে বড় বড়, এবং আমাদের প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আসলে বিশাল আকারে। তো সেখানে অবকাঠামোর কিছু সাধারণ পরিবর্তন করলে এবং রুটিনে কিছু পরিবর্তন করে আমাদের ডিস্টেন্সিংটা আসলে নিশ্চিত করতে হবে। এই দূরত্ব নিশ্চিত না করলে কিন্তু আসলে অবশ্যই সংক্রমণের ঝুঁকি বাড়বে। আরেকটা কথা আজকাল বলা হচ্ছে যে একটি গ্রুপ করে ফেলা, তাতে হবে কি সংক্রমণটা সারা প্রতিষ্ঠান মিলিয়ে ছড়িয়ে পড়বে না। যেই ক্লাসরুম ওই ক্লাসরুমে তারা সবাই থাকবে। এবং এখানে আরেকটি ব্যাপার আমাদের কিছু পরিবর্তন মধ্যবিত্ত সমাজে যেটা হয়েছে, অভিভাবকরা স্কুল কলেজে যান, এই বিষয় থেকে নিয়ন্ত্রণ করতে পারতে হবে, তা না হলে কিন্তু আবার সংক্রমণ বিস্তারের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সেই জায়গাগুলো। মানে এই ধরনের কতগুলো প্রথম পরিবর্তন। এর পরে অবশ্যই একদম আপনারা যে কোনো মানে আমি যে কথা অথরিটির নামগুলো বলছিলাম যে কোনোটা খুললে দেখবেন এর পরে বলা হচ্ছে এর পরের স্তরে টিকা, তারপরের স্তরে হচ্ছে টেস্ট, যে ওই স্কুলগুলোতে বা প্রতিষ্ঠানগুলোতে নির্দিষ্ট সময়ে বা প্রতিদিনই একটা নির্দিষ্ট সংখ্যার মানুষের টেস্ট করা হবে, তাতে যেটা হবে র্যান্ডমলি রোটেট করতে থাকবে সবসময়। সেটা একটা বড় ধরনের প্রাতিষ্ঠানিক আয়োজন রাষ্ট্রীয়ভাবে করতে হবে, যেটা মর্তুজা বলেছেন যে আমরা যদি আপনার গার্মেন্টসের জন্য যদি করেন, আপনি যদি শপিং মলের জন্য করেন, আপনি যদি কি বলে ট্রান্সপোর্ট গণপরিবহনের জন্য করেন, স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে আসলে সর্বোচ্চ ক্ষতি হচ্ছে। আসলে আমরা আয়ের দিকটা দেখি, ক্ষতির দিকটা তো দেখতেই পাচ্ছি না। আসলে মানে ভাবেন আপনি এই 30 লক্ষ ছাত্রছাত্রী বা 25 লক্ষ ছাত্রছাত্রীর একদিনে যে পরিমাণ তাদের ইন্টেলেকচুয়ালি প্রোগ্রেস হওয়ার কথা যেটা আটকে গেল, সেটার পরিমাণ কি টাকার অঙ্কে একটা দেশের সমস্ত যে জিডিপি হিসাব, এটা তো পুরো ভবিষ্যৎকে আসলে ঝুঁকিগ্রস্ত করছে। অতএব কোথায় ইনভেস্টমেন্ট হওয়া দরকার? রাষ্ট্রীয় বিনিয়োগ এই জায়গায়, এটাকে পুনর্জাগরণের জন্য সর্বোচ্চ ইনভেস্টমেন্ট হওয়া দরকার।
সো কোভিড উত্তর বিনির্মাণের বা কোভিড উত্তর বিশ্বের জন্য যে প্রস্তুতি, সেটা তো আসলে এই অংশে সবচেয়ে বেশি হবে, কারণ এই কোভিডকে মোকাবেলা করা এবং কোভিডের সঙ্গে আসলে সহাবস্থানের প্রস্তুতি, এই সহাবস্থানের উদাহরণ হবে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমরা তো বুঝতে পারি, যেটা বলেছেন আনোয়ার স্যার, যেটা সবচেয়ে দীর্ঘমেয়াদের মহামারী, তো দীর্ঘমেয়াদের মহামারীতে কোন জায়গায় আসলে সহাবস্থানটা সবচেয়ে ভালো উদাহরণ হবে? সবচেয়ে ভালো উদাহরণ হবে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এই ইয়ুথরা তাদের একটা শক্তিশালী ইমিউন সিস্টেম দিয়ে তারা আসলে এই ভাইরাসের সঙ্গে সহাবস্থানে থাকতে পারবে। তাদেরকে আমরা একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট দিব, মাস্ক পরানো, ডিস্টেন্সিং করানো, তাদের শিক্ষকদেরকে ভ্যাকসিনেট করা, অবকাঠামোতে পরিবর্তন করা। এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ আসলে তার রূপান্তরের একটা উদাহরণ জাতির সামনে তৈরি করতে পারে। আর সংক্রমণের ধরনের ব্যাপারে যে আমাদের জানাশোনা, সেটাই কি কোনো পরিবর্তন এসেছে এখন পর্যন্ত? খুবই পরিবর্তন, মাপে 1000 গুণ বেশি। মানে ভাইরাস, এই ভাইরাসটি তো আমরা বারবার বলছি যে ডেল্টা ভ্যারিয়েন্ট যখন চলে আসতো, এটা তো পৃথিবীতে টোটাল ডায়নামিক্সটা, ডেল্টা ভ্যারিয়েন্টকে বলা হচ্ছে এটা শুধুমাত্র মিজলস থেকে কম, এটা মানে ট্রান্সমিশন রেট মিজলসের চেয়ে কম, এটার R0 হচ্ছে 6.5 থেকে 9 পর্যন্ত। মানে এটা মোটামুটি ভাবে এটাকে বলা হচ্ছে এটা চিকেন পক্সের মতো। মানে এটাকে আসলে আমরা কোভিড-19 কয়েকদিন পর বলতে পারবো না, দুইটা কারণে। একটা হচ্ছে ভাইরাসের পরিবর্তন এমন মাত্রা হচ্ছে, আর কিছুদিন আর দুই একটি পরিবর্তনের পরে এটাকে আসলে আদি ভাইরাসের থেকে এটা অনেকখানি ডিফারেন্ট অলরেডি, এটা একেবারে প্রায় নতুন ভাইরাসের চেহারা নিয়ে নিতে পারে। রোগের ধরনের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, আগে ছিল 6 দিনের মাথায়, এখন 4 দিনের। আগে যে লক্ষণগুলো দিয়ে তৈরি হতে, এখন অন্য লক্ষণগুলো দিয়ে আসলে রোগী প্রেজেন্ট করছে। সো অজস্র বিষয় আসে পরিবর্তন করছে, এবং প্রতিনিয়ত নতুন নতুন বিষয় আছে, এবং নতুন নতুন ওষুধ অথবা ভ্যাকসিনের, আপনারা ইতিমধ্যে ভ্যাকসিন স্কেপও দেখেছেন। সো এই ব্যাপারগুলো, ভ্যাকসিনের কার্যকারিতা পড়ে যাওয়াটাও দেখছি আমরা। কোনো ভ্যাকসিন থাকছে, কোনো ভ্যাকসিনের কার্যকারিতা পড়ে যাচ্ছে 3 মাস 4 মাস পরে। সো এই জন্য অজস্র বিষয় আসলে ঘটতেছে, যেগুলো আমরা নতুন জানতেছি ভাইরাসটা সম্পর্কে, এবং ভাইরাসের এই মিউটেশন এবং এর ফলে যে নতুন ভ্যারিয়েন্ট অফ কনসার্ন তৈরি হচ্ছে, সেগুলোর যে জন্য আমি বললাম যে সহাবস্থান আসলে এটি একটি শক্তিশালী অংশ, যারা নাকি এই ওয়ারফেয়ারটা চালাতে পারবে, এবং এই ওয়ার ফুটিং এর থেকে এই ভাইরাসের পাশে থেকে লড়াই করে ভাইরাসের সঙ্গে বিজয়, এটা আসলে দীর্ঘমেয়াদী লড়াই। অতএব আমি মনে করি যে আসলে এই লড়াইতে আমরা এই মানে অপরিকল্পিতভাবে গণপরিবহন আর শপিং মল খুলে, অথবা বিরাট বাণিজ্য ক্ষতি হবে ভেবে গার্মেন্টস খুলে আসলে যে টাকা আয় করছি, এর পরিবর্তে আসলে লক্ষ না কোটি ছাত্রছাত্রীর জীবনকে আসলে আমরা তাদের লড়াইয়ের যে রসদগুলো, সেগুলো না দিয়ে আসলে পুরো জাতির ভবিষ্যৎকে আসলে আমরা ঝুঁকিগ্রস্ত করছি। অনেক ধন্যবাদ। জনাব গোলাম মুর্তজা, আপনার কাছে ফিরে আসি। শিক্ষা মন্ত্রণালয় বলুন বা শিক্ষা বোর্ডগুলো বলুন, এগুলো ধরুন গত বছরের শেষের দিকে বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে বেশ কয়েকটি নির্দেশনা পাঠিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, কিভাবে তারা খুলবেন, কিভাবে প্রস্তুতি নেবেন। সেই নির্দেশনা আসার পরেও শেষমেশ সিদ্ধান্তটা আটকে গিয়েছিল। তাহলে শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ড কি এক ধরনের আন্তরিকতা দেখিয়েছে, আরো কোথাও গিয়ে আটকে যাচ্ছে সিদ্ধান্তগুলো? না, আসলে নির্দেশনাগুলো দিয়েছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে আমি আমার আগের অংশে যেটা বলেছিলাম, যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হয়। কোনো একজন শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত বা শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত আমরা কোথাও কোনো জায়গাতে সেই পরিকল্পনা উপস্থাপন করতে পারিনি, আমরা সেই পরিকল্পনাটি করিনি। সবচেয়ে বড় কথা, আজকে এই অনুষ্ঠানে আমরা যে কথাগুলো বলছি যে কিভাবে খোলা যেতে পারে, এই যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে, এক পর্যায়ে গিয়ে টিকা নিতে হবে, এই আলোচনাগুলো দিয়ে তো আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। এই বিষয়গুলোর যারা বিশেষজ্ঞ, আমি আবারও বলছি, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের এখানে লাগবে, যারা শিক্ষাবিদ তাদের লাগবে, যারা কলেজের শিক্ষক তাদের লাগবে, যারা প্রাইমারি স্কুলের শিক্ষক তাদের লাগবে। তাদের সবাইকে নিয়ে একাধিক কমিটি করে, বিভাগীয় পর্যায়ে কমিটি করে যদি আমরা একটা পরিকল্পনা করতাম যে আমরা স্কুল কিভাবে খুলতে পারি। আমরা ধরেন প্রাইমারি স্কুলে 5টি ক্লাস, তো ঠিক আছে, তো আমরা আজকে সপ্তাহের একদিন দুটি ক্লাসের শিক্ষার্থীরা স্কুলে আসবে, অথবা মনে পড়বে যে বেশ বিশদ একটা নির্দেশনা গিয়েছিল যে দ্বাদশের ছাত্রীরা আসবেন, এসএসসির ছাত্রছাত্রীরা আসবেন, এইভাবে করে পর্যায়ক্রমে আসবেন, সপ্তাহে একদিন করে আসবেন, তারপরে আর বাস্তবায়ন দেখলাম না। দেখেন, এই নির্দেশনাটা হয়েছে আমরা লকডাউন কার্যকর করতে গিয়ে বা লকডাউনের ঘোষণা দেওয়ার সময় আমরা যে ধরনের প্রজ্ঞাপন জারি করেছি, 17টা, কখনো 13টা, কখনো 19টা, এই যে দফা ঘোষণা করেছি, আমরা তো তার কোনোটি বাস্তবায়ন করিনি, বাস্তবায়ন করতে পারিনি। স্কুলের ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন সেটাও শুধুমাত্র কাগজের একটি ঘোষণাই ছিল, এর পেছনে কোনো গবেষণা ছিল না, এর পেছনে কোনো জনসম্পৃক্ততা ছিল না, এর পেছনে শিক্ষাবিদদের মতামত ছিল না, এর পেছনে শিক্ষকদের মতামত ছিল না।
তাদের সঙ্গে আলোচনা করা হয়নি, তাদেরকে মোটিভেট করা হয়নি, তাদের কাছ থেকে বুদ্ধি নেওয়া হয়নি। আমি বলছি যে একটা কোনো পরিকল্পনা করা হয়নি। আপনি যদি পরিকল্পনা ছাড়া শুধুমাত্র একটি ঘোষণা কাগজে লিখে পাঠিয়ে দেন, সেটি বাস্তবায়ন করা যায় না। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের এখন গুরুত্বের জায়গাতে যেহেতু শিক্ষা নেই, সেই ক্ষেত্রে আমাদের ডলার আয়টা আমাদের জন্য এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। ডলার আয়টাকে আমি গুরুত্বহীন বলছি না। পোশাক শিল্পর বা পোশাক রপ্তানি হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করব, এটা আমি গুরুত্বহীন বলছি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাতে থাকবে। পোশাক কর্মীদেরকে যে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া, তাদের বিষয়ে যে কিছু নিরাপত্তা নেওয়ার কথা অন্তত চিন্তা করা হয়েছে। পোশাক মালিকরা অন্তত চিন্তা করেছেন, করেননি কিছুই, কিন্তু চিন্তা করেছেন। কিন্তু আমাদের শিক্ষাবিদদেরকে নিয়ে মানে করেন না কিছু বটেই, কিন্তু কোনো চিন্তাও করেননি। এই যে অবকাঠামোগত উন্নয়ন, এখন অবকাঠামোগত আমরা কি করব? আমরা অবকাঠামোগত উন্নয়ন করব, তারপরে বিশ্ববিদ্যালয় খুলবো? আমাদের সেই সামর্থ্য নেই, আমরা তো সেটা করতে পারবো না। তাহলে এখানে বিশ্ববিদ্যালয় খুলবে না। আমরা শ্রেণীকক্ষে সবাইকে বসাতে পারবো না, একজনের গায়ের সঙ্গে আর একজন লেগে থাকবে, সেটা তো আমরা একদিনের মধ্যে করতে পারবো না, একদিন না 20 বছরেও করতে পারবো না, এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে কি বিশ্ববিদ্যালয় কলেজগুলো বা স্কুলগুলো খুলবে না? কারণ খোলার জন্য তো আমার একটা পরিকল্পনা লাগবে। সেই পরিকল্পনা হচ্ছে যে ঠিক আছে, আমি এক একদিন এক এক ক্লাসের ক্লাস নিব। তারপরে এর আগে আমরা যখন অটো পাস করালাম, সেই অটো পাস করানোর সময় আমাদের সামনে আর কি অপশন ছিল? আমি কি বিভাগীয় পর্যায় থেকে পরীক্ষা নিতে পারতাম কিনা? আমি কি কলেজ শিক্ষকদের কাছে জানতে চেয়েছিলাম যে এই সমস্ত শিক্ষার্থীদেরকে পরীক্ষা নিয়ে আমি 10 সাবজেক্টের পরীক্ষা নিব না 2 সাবজেক্টের পরীক্ষা নিব? সেটা কি নেওয়া সম্ভব? আমি আগে পরীক্ষা নিতাম 15 দিনে বা 1 মাসে, এখন আমি পরীক্ষা নিব 3 মাসে, সেটা কি সম্ভব? আমি তো কোনো কিছু বিকল্প, কোনো কিছু চিন্তা করিনি। চিন্তা না করার কারণটা হচ্ছে আমার যেহেতু গুরুত্বের তালিকায় নাই। এখন আমরা যেভাবে আগাচ্ছি এটা আরো ভয়াবহ। এখন আগাচ্ছি কিভাবে বলে, আগে টিকা দিয়ে নেই তারপরে খুলবো। বাবা, টিকা আপনি কবে দিবেন? আপনার কাছে তো টিকা নাই। 1 নম্বর কথা, আপনার কাছে টিকা নাই। 2 নম্বর কথা, আপনার হাতে টিকা আসতে আরো কমপক্ষে 4 মাস থেকে 6 মাস সময় লাগবে। 4 মাস থেকে 6 মাস সময় লাগলে 14 থেকে 15 কোটি মানুষকে টিকা দিতে আপনার 2 বছর সময় লাগবে। তো 2 বছর সময় লাগলে আপনি শিক্ষার্থীদের কখন দেবেন? তার মধ্যে আপনি 12 বছরের নিচের শিক্ষার্থীদের তো 18 বছরের নিচেরদের তো আপনি টিকা দিতেই পারছেন না, এখনো পর্যন্ত পারমিটই করছে না। হয়তো এক পর্যায়ে গিয়ে 12 বছর পর্যন্ত আসবে, তখন তো আপনার কাছে এই পরিমাণ টিকা যদি না থাকে, আপনি কবে টিকা দিবেন, কবে খুলবেন? সুতরাং আপনার এই পরিকল্পনা একেবারে ঠিক নাই। আপনি মাস্ক পরাকে বাধ্যতামূলক করে এটাকে একটা আইনের আওতায় এনে এটাকে শিক্ষা প্রতিষ্ঠানকে একটা ম্যান্ডেটরি করে তারপরে আপনি খোলার নানাবিধ পরিকল্পনা নিতে পারেন। তবে আবারও শেষ করি আমি কথা বলে, এটা এই আলোচনা থেকে হবে না। এটার জন্য আপনার একাধিক কমিটি লাগবে, এক্সপার্টদের মতামত লাগবে। শুধু শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী আর আমলার মধ্যে সীমাবদ্ধ রাখলে বাংলাদেশের শিক্ষার যে ধস নেমে গেছে, আগামী দিনে আমরা শুধু এই ধসই দেখবো, সেখান থেকে উঠে দাঁড়ানো আমরা দেখতে পারবো না। অনেক ধন্যবাদ। ফিরে আসি অধ্যাপক আনোয়ার হোসেন আপনার কাছে। শিশুরা বলা হয়ে থাকে যত তাড়াতাড়ি শেখে তত তাড়াতাড়ি ভুলেও যায় তারা, যদি না তারা একটা চর্চার মধ্যে থাকে। এই দীর্ঘ যে বিরতি হয়ে গেছে, বিশেষ করে গ্রামের শিশুদের, ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরের বাইরের শিশুদের, তাদেরকে আসলে ফিরিয়ে আনা যখন হবে, যখন শেষমেশ স্কুলগুলো খুলবে, তাদেরকে কি প্রক্রিয়ায় আবার কোথা থেকে তাদেরকে শুরু করতে হবে? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের উত্তরে যাবার আগে আমি দুটো ভূমিকা মতো করে কথা বলে নিই। আমরা সব জায়গায় লেখা দেখি, স্লোগান আছে, সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভয়ঙ্কর কথা। সামাজিক দূরত্ব মানে কি? সেটা তো আছেই বাংলাদেশে, বৈষম্যপূর্ণ দেশে। এটা যেটা বলা উচিত শারীরিক দূরত্ব। কবি জীবনানন্দ দাশের একটি পংক্তি আছে, মানুষ না ভেবে কাজ করে যায় শুধু ভয়ঙ্করভাবে অনায়াসে। তো তারই একটি দৃষ্টান্ত সামাজিক দূরত্ব। ভয়ঙ্কর এটা, এটা অনতিবিলম্বে বাতিল করা দরকার। 2 নম্বর, গোলাম বর্তটা সুন্দর করে বলেছে যে পরিকল্পনা নাই আমাদের। আমি বলেছি নীতি নাই। এখন আমি একটু গুছিয়ে কথা বলবার চেষ্টা করি আপনার প্রশ্নের প্রসঙ্গে, যে নীতি মানে হচ্ছে পরিকল্পনা, পরিকল্পনা মানে হচ্ছে আগাম চিন্তা ভাবনা। আর এই 3টি কাজ কারা করতে পারেন? বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। কিন্তু বাংলাদেশের সমস্যাটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যারা পরামর্শক আছেন তারা আমাদের স্বনামধন্য আমলা, আমাদেরই ছাত্রছাত্রী। তো এখন শিক্ষা সচিব হচ্ছেন একজন আমলা,
বঙ্গবন্ধু 3 জনকে শিক্ষা সচিব করেছিলেন, ডক্টর A.R. মল্লিক, ডক্টর আলমতি শরফুদ্দিন, অধ্যাপক কবির চৌধুরী। অধ্যাপক কবির চৌধুরী যখন সচিব হলেন, আমলারা অভিযোগ করেছিল বঙ্গবন্ধুর কাছে। বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, শিক্ষিত মানুষের শিক্ষা মন্ত্রণালয়ের ভার দিয়েছি। তো এই কথা তো এখন আর শুনি না। যাকে তো এখন আপনার প্রশ্নে আসি, শিশুদের শিক্ষাটাই বড় কথা। শিশুরা কিন্তু জীবন থেকে শেখে, জীবন থেকে শেখে, যা দেখে তাই শিখতে চেষ্টা করে বেশি। সেই জন্য শিশুদের বইগুলো ছবিওয়ালা, রংচঙে করতে হয়, যেন যাকে বলা হয় যে ভিজুয়াল ইম্প্যাক্ট যেন হয়। তো এই ব্যাপারে শিশুদের শিক্ষা শুধু তো না, শিক্ষার সব স্তরে কিন্তু অনেকটা জমাট বাঁধা বরফ আছে, এই বরফ গলাতে হবে। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন শিশুদের শিক্ষা সংক্রান্ত, অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে। তো এটার জন্য শিশু শিক্ষা বিশেষজ্ঞদের নিয়ে সরকারের উচিত অনতি বিলম্বে একটি কমিটি করে দেওয়া। এবং আমি ওই যে নীতি প্রণয়নের সবগুলো স্তরকে বিবেচনায় নিয়ে এই কথাগুলো বলছি, শিক্ষার প্রতিটি স্তর সম্পর্কে, এবং এই দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে আর কি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।